স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। গণভোটের সময় এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে সুপারিশ সেটা নিয়ে দলগুলোর যে তীব্র মতভেদ, সেই তীব্র মতভেদের কারণে শেষ পর্যন্ত একটা ভারসাম্যমূলক সমাধানের উপায় খুঁজছে অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন এবং সংসদের নিম্নকক্ষে দলগুলোর যে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, যেটাকে পিআর বলা হয়, সেই পিআর পদ্ধতিতে 100 সদস্যের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে। আমরা আলাপ করতে চাই পুরো অংশটা জুড়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ জকরিয়া, শুরুতে আপনার অভিজ্ঞতা থেকে একটা বিষয় একটু জানতে চাই। আমরা জানি এর আগে 3টি গণভোট হয়েছে, কিন্তু সেই 3টি গণভোট চলাকালীন সময়ে যে পারিপার্শ্বিক অবস্থা ছিল, যে পরিমাণ ভোট কেন্দ্র, যে পরিমাণ ভোটার ছিল, এবার কিন্তু রীতিমতো ঐতিহাসিক সংখ্যক ভোটার, আপনি জানেন প্রবাসীরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। একটা বিশাল বাস্তবতা, বিশাল পরিসর। সেই জায়গা থেকে আসলে গণভোট কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, সেটার জন্য সরকার বলছে ব্যাপক প্রচার প্রচারণা চালাবে। শুধু কি প্রচার প্রচারণা যথেষ্ট, নাকি ব্যবস্থাপনার দিকটা নিয়েও জানানো উচিত বা ভাবা উচিত? কোন কোন চ্যালেঞ্জগুলো আপনি অন্তত দেখছেন? ধন্যবাদ ৭১ মিডিয়াকে এবং যারা দেখছেন এবং শুনছেন। আসলে গণভোট আমাদের দেশে মোট তিনবারই হয়েছিল, 1977, 1985 এবং 1991 সালে। এবং গণভোটের প্রকৃতি এরকমই হয়, হ্যাঁ অথবা না, এই দুই রকমের ভোট দিতে হয়। এবারের গণভোট আসলেই একটা অন্যতম একটা মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হবে বলে আমি আশাবাদী। তার কারণ হলো জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে সাইমেলটেনিয়াসলি, যেটা যুগপৎ ইলেকশন হচ্ছে। এবং এই কারণে বিগত 17টি বছর যেহেতু এদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, কারণ 2014 সালে একদম ভোটারবিহীন একটা নির্বাচন, 2018 সালে দিনের ভোট রাতে হয়ে গেছে, এবং 2024 সালে যে ডেমি নির্বাচন যাকে বলা হয়, এই জন্য কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ভোটার যারা, তারা ভোট দিতে পারে। এবার অনেকেই একেবারেই উদ্যোগ নিয়ে বসে আছেন আগামী নির্বাচনে যথেষ্ট পরিমাণে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং বিশেষ করে নতুন প্রজন্মের যারা ভোটার, যারা 35 বছর বয়স্ক পর্যন্ত, 17 বছর ধরে যারা ভোটার ছিল, ভোট দিতে পারেনি, তারা এবার যথেষ্ট পরিমাণে ভোট দিবে বলে আমরা আশাবাদী। কারণ ইতিপূর্বেও আমরা দেখেছি, বিশেষ করে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অনেকগুলো ভোট দিতে হয়। এদেশের মানুষের অনেকগুলো ভোট দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং একটা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এটা একই সাথে হলে তেমন একটা কোনো তারতম্য, এবং মানুষের মধ্যে আরো যথেষ্ট রকমের একটা থাকবে, ভোট দেওয়ার জন্য একটা আগ্রহ থাকবে। সে আগ্রহর থেকেই এবারের নির্বাচন না, আগ্রহ থাকবে। আমি যেটা জানতে চাই যে আগ্রহ তো সবার মধ্যেই থাকবে। একটা বড় রকমের অভ্যুত্থান হলো, সেখান থেকে নতুন সবাই একসাথে বসে একটা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটা সিদ্ধান্তে এসে একটা নির্বাচনের দিনক্ষণ হচ্ছে, উৎসাহ উদ্দীপনা থাকবে। আমি জানতে চাইছি আসলে চ্যালেঞ্জগুলো কি কি? কারণ আপনি বলছেন যে মানুষ দীর্ঘ সময় ভোট দেয়নি, আবার এটাও তো ভাবতে হবে যে দীর্ঘ ভোটার এবার নতুন ভারের মতো ভোট দিবে, সবার জন্য তো আসলে বোঝাপড়ার ব্যাপারটা তো আছে। চ্যালেঞ্জটা কি দেখেন সেক্ষেত্রে? না, চ্যালেঞ্জ আমি তেমন একটা দেখছি না, কিন্তু যে কারণ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু একসাথে হবে, সুতরাং প্রার্থীরা নিজ উদ্যোগেই এবং বিভিন্ন ভোটারদের কাছে কাছে এবং বাড়িতে বাড়িতে গিয়ে এবং ঘরে ঘরে গিয়ে এবং খুব প্রচারণা চালিয়েই, এবং যেহেতু জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দরভাবে যেহেতু প্রার্থীরা থাকবে, সুতরাং গণভোটের ক্ষেত্রেও একইভাবে ভোটাররা চলে আসবে। সুতরাং এখানে চ্যালেঞ্জের তেমন একটা কিছু না, ভোটাররা আসবেই। ভোটাররা যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসবে, সুতরাং গণভোটের ক্ষেত্রে এখানে কোনো চ্যালেঞ্জের কিছু নাই, এবং যথাযথভাবে আমার মনে হয় এটা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তারা।
আপনি আছেন আমাদের সঙ্গে, আরো কিছু বিষয় আসলে ধাপে ধাপে আপনার কাছে জানবো। অধ্যাপক ডক্টর শামসুল আলম, এই জায়গা থেকে আপনার সঙ্গে একটু যুক্ত হই। আমরা বলছিলাম যে ৩৫ বছর পর একটা গণভোটের সাক্ষী হতে যাচ্ছে আমাদের দেশের ভোটাররা চতুর্থবারের মতন। অভিজ্ঞরা যারা আছেন তারা তো অনেকেই হয়তো সেই গণভোটের ফরম্যাটটা বা ধরনটা অনেকে হয়তো স্মৃতিতে নেই। অনেকে আছেন যারা দীর্ঘ সময় ভোট দেননি, আবার অনেকে আছেন যারা প্রথমবারের মতন ভোট দিচ্ছেন। যেটা আপনার কাছে জানতে চাই, যদি মানে তফসিলটা হয় আমরা হয়তো জানতে পারবো মোট কতগুলো ভোট কেন্দ্র ইত্যাদি ইত্যাদি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা অনুমান করতে পারি ৪০,০০০-এরও বেশি ভোট কেন্দ্র থাকবে, ২ লাখেরও বেশি ভোট কক্ষ থাকবে। সব জায়গায় আসলে পোলিং এজেন্টগুলো ৪২,০০০-এর মতো। হ্যাঁ, তার মানে সব জায়গায় পোলিং এজেন্ট থাকতে হবে এবং তাদেরকে সেই হেল্পটা করতে হবে। আপনার মনে হয় কিনা এই জায়গাটাতে একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে? ধন্যবাদ আজকের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোকপাত করার জন্য। বিশেষ করে জাকিরিয়া সাহেব বেশ কিছু বিষয় বলে গেছেন যে সমস্যা কিছু নাই, কিন্তু আমি একটু বেশ ডিফার করব জি। যে এই প্রথম বাংলাদেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই গণভোটে বিশেষ করে কিছুদিন থেকে আমাদের যে এই জাতীয় জুলাই সনদ, তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল যে গণভোট আগে করতে হবে, গণভোটের আগে অন্য নির্বাচন হবে না। এই বিষয়গুলো নিয়ে মতপার্থক্য থাকার পরও ডক্টর ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ যে সিদ্ধান্ত নিয়ে জাতিকে একটা নতুন মানে ইলেকশনের প্যানেলের দিকে নিয়ে গেছেন, সেজন্য সরকারও একটা সুচিন্তিত পদক্ষেপ নিয়েছেন। এজন্য তাদেরকেও ধন্যবাদ জানানো যায় যে একটা জটলা থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি। এখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে, বিশেষ করে আগের যে গণভোটগুলো ছিল সেটা একটাই হা না প্রশ্ন ছিল, হা না বা সরকারের প্রতি সমর্থন আছে কিনা এই বিষয়গুলো ছিল, কিন্তু তখন একটাই ছিল। আর এখন কিন্তু আবার জাতীয় সংসদে নির্বাচন দিতে ভোট দিতে হবে এমপি প্রার্থীদের, আবার এখানেও আরেকটা ব্যালট থাকবে। সেক্ষেত্রে এই ব্যালটে আবার 4টি অপশন রয়েছে। সেগুলোর ক্ষেত্রে আমাদের দেশের অধিকাংশ জনগণই কিন্তু নিরক্ষর। এই তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এগুলোর বোঝানোর ক্ষেত্রে ইলেকশন কমিশনের একটা চ্যালেঞ্জ তো থাকবে, রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জ থাকবে, সরকারের চ্যালেঞ্জ থাকবে। জনগণকে এটাতে যদি যথাযথভাবে না বুঝতে পারে তাহলে কিন্তু একটা সমস্যা থেকেই যাবে। সেক্ষেত্রে যদি দল মত নির্বিশেষে সবাই যদি এ ব্যাপারে সহযোগিতা করে, আমার মনে হয় ইলেকশন কমিশন এটা যথাযথভাবে এই চ্যালেঞ্জটা উত্তর দিতে পারবে তারা, এবং সাফল্যজনকভাবে। যেহেতু কয়েকদিন আগেই একজন নির্বাচন বলেছেন যে এটা ইলেকশন কমিশনের চ্যালেঞ্জ, কিন্তু তারা সেক্ষেত্রে চ্যালেঞ্জটাকে জয় করতে তারা সক্ষম হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে কিন্তু অনেক শক্তিশালী, কিন্তু বাস্তব ক্ষেত্রে হয়তো অনেক সময় সীমাবদ্ধতা রয়েছে। তারপরও আমরা মনে করব যে গত 16 বছরে নির্বাচন হয়নি, এই প্রথম একটা নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। বিশেষ করে অনেক তরুণরা এবং আমরা কিন্তু অনেকেই ভোট কেন্দ্রে যেতে পারি আপনি কি না। এটা একটু মানে যুক্ত করবেন ডক্টর শামসুল আলম, যে আমাদের যারা মানে ভোট কেন্দ্রে ভোটারদেরকে হেল্প করবে সেই পোলিং এজেন্ট, তাদেরও তো একটা প্রশিক্ষণের ব্যাপার আছে। তারাও তো জীবনে প্রথমবারের মতো আসলে গণভোট এবং সংসদ নির্বাচন ভোট দুটোই তারা আসলে সাক্ষী হতে যাচ্ছে। হ্যাঁ, এটা এক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ আছে। তাদেরকে যে নিয়োগ দেওয়া হবে তাদের প্রশিক্ষণের একটা প্রশিক্ষণ তো হয়ে গেছে যে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টা, কিন্তু গণভোটের এই বিষয়টা যদি তারা প্রশিক্ষণ করে তাদেরকে বুঝিয়ে যদি এই ভোটগুলো না নেওয়া যায় তাহলে কিন্তু একটা আমাদের একটা সংকটের মধ্যে পড়তে পারি। সেই কারণেই যথেষ্ট পরিমাণে প্রচার প্রপাগান্ডা চালাতে হবে, না হলে জনগণের মাঝে কিন্তু এটা এই আলোড়ন সৃষ্টি হবে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোই কিন্তু প্রধান যে নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে এখানে। আমি এই জায়গাটাতে আসতে চাইছিলাম, আমি নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আলাদা করে আপনার কাছেও জানবো। ডক্টর মোহাম্মদ জকরিয়া একটু বলবেন, মানে আমরা বিগত সময়ের যে অভিজ্ঞতা নির্বাচনে সেটা খুব একটা সুখকর ছিল না, কারণ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা কালো টাকা কিংবা পেশি শক্তি প্রয়োগ করা নানা কিছু দেখেছি। এবার যেহেতু কেন্দ্রের সংখ্যা বেড়েছে, একই সঙ্গে ভোটারের সংখ্যা বেড়েছে, একই দিনে দুটো ভোট হতে যাচ্ছে, কাজে নিরাপত্তা ব্যাপারটা তো কোনো রকমের ছাড় দেওয়ার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এখানে কি, নিরাপত্তাটা এখানে কতটা মাথা ব্যথা হতে পারে, কারণ একটা কেন্দ্রে গন্ডগোল মানে একটা প্যানিক তৈরি হয়ে যাওয়া। জি হ্যাঁ, আসলে আইন শৃঙ্খলা বিষয়টা মাথায় রেখেই করতে হবে। ইতিমধ্যেই রাজনৈতিক দল সমূহের পক্ষ থেকে
সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়ে সবাই এক বাক্যে বলেছেন নির্বাচন কমিশনকে, এবং নির্বাচনকালীন সময়ে এখন যে এই 17 বছরে যে লাইসেন্স দেওয়া হয়েছিল বিভিন্ন জনকে, এই লাইসেন্সধারী অনেকেই এখন দেশের বাইরে চলে গেছে, বাট তাদের লাইসেন্স অস্ত্র তো রয়ে গেছে। সুতরাং এইসব অস্ত্র উদ্ধার করা, এইসব অস্ত্র লাইসেন্স যাদের আছে, এই লাইসেন্সধারী অস্ত্র প্লাস অবৈধ অস্ত্র প্লাস সীমান্তের ওপার থেকে যেসব অস্ত্র আসতেছে, এইসব সমস্ত কিছুই কিন্তু আগে থেকে উদ্ধার তৎপরতা আগেই চালাতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খুব উদ্যোগ নিয়ে এগুলো কিন্তু করতে হবে। সুতরাং এইসব কাজ করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশন প্লাস সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার যেহেতু ডিফেন্স সার্ভিসও এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিফাইন করা হয়েছে, সুতরাং তাদেরকেও উদ্যোগ নিতে হবে। এইভাবেই সমস্ত জনগণের মধ্যেই একটা আস্থা ফিরিয়ে আনতে হবে যাতে আগামী নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে করা যায়। আচ্ছা, আমি আরও কিছু বিষয় একটু অধ্যাপক ডক্টর শামসুল আলম আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। 3টি বিষয়কে অনেক বড় মাথা ব্যথা হিসেবে ধরা হচ্ছে। প্রথমত, রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে একটা দীর্ঘ সময় পর আমরা পেয়েছি এক ছাদের নিচে, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হতে পারেননি। গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হওয়ার ব্যাপারেও রাজনৈতিক দলগুলো আসলে একমত হয়নি। সময় দেওয়া হয়েছিল, পরবর্তী সেই সময়টাতেও তারা একমত হতে পারেনি, যে কারণে প্রধান উপদেষ্টা একটা সিদ্ধান্ত দিয়েছেন যেটা আসলে সবাই মেনে নিয়েছে। এই জায়গাটা রাজনৈতিক দলের মতামতের যে পার্থক্য। দ্বিতীয় যে অংশটা মাথা ব্যথা সেটা হচ্ছে মব ভায়োলেন্স। এখন অনেক কিছুই হচ্ছে মব তৈরি করে, যেখানে আসলে পুলিশ হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এবং তৃতীয়টি হচ্ছে অপতথ্য বা গুজব। কি বলবেন আসলে এই 3টি জিনিস পরবর্তীতে নির্বাচনকালীন সময়ে কি ধরনের ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ। 3টি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মব ভায়োলেন্স, তারপর আর যে দুটো বিষয় আপনি বললেন, এগুলো অপতথ্য এবং রাজনৈতিক দলের যে মতভেদ। রাজনৈতিক দলগুলোর মতভেদ, এটা তো গণতন্ত্রের একটা সৌন্দর্য। মতভেদ থাকবেই, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ঐক্যমত পোষণ করব। মতভেদ থাকা স্বাভাবিক, এটা কোনো বিষয় নাই। তারপরেও কিন্তু রাজনৈতিক দলগুলো যখন সরকার ঘোষণা দিয়েছে, সরকারের বিষয়টা কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকার পর সবাই কিন্তু মেনে নিয়েছে। বিশেষ করে প্রধান যে প্রতিপক্ষ, যাদেরকে আমরা মনে করছি আগামী দিনে ক্ষমতায় আসবেন, তারা কিন্তু সরকারকে ধন্যবাদ জানিয়ে বিষয়টা মেনে নিয়েছেন। তারা অন্যান্য বিষয়গুলো নিয়ে কিন্তু আর উচ্চবাচ্য করেনি। তেমনি আরেকটা পক্ষ যারা গণভোট আগে চেয়েছিল, তারাও কিন্তু এটাকে তাদের কিছু প্রতিবাদ জানিয়ে পরবর্তীতে কিন্তু তারা নির্বাচনের রাজনীতিতে মাঠে নেমে পড়েছে। কাজেই আমরা মনে করছি যে এই বিষয়গুলো নিয়ে আর তাদের মধ্যে হয়তো বাদানুবাদ হবে না, তারা ঐক্যমত পোষণ করেছে। সেক্ষেত্রে আরেকটা বিষয় বলেন মব ভায়োলেন্স বা অন্য বিষয়টা, এটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সরকার, তারপর নির্বাচন কমিশন, যেহেতু নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে নির্বাচনটা পরিচালনা করবে, সে কারণেই সবগুলো প্রতিষ্ঠান কিন্তু নির্বাচন কমিশনের অধীনে। কাজেই নির্বাচন কমিশন যদি শক্তভাবে এগুলো হ্যান্ডেল করে, আমার মনে হয় যে নির্বাচনের সময় আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে। আর বিশেষ করে জাকেরিয়া সাহেব বলে গেলেন যে অস্ত্রগুলো উদ্ধার করার বিষয়টি, এগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা নেটওয়ার্ক কিন্তু অনেক শক্তিশালী। এর সঙ্গে আমাদের সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে, বিডিআর রয়েছে, বিজিবির পুলিশ রয়েছে। তাদের সম্মিলিত প্রক্রিয়ায় যদি এটা অভিযান চালানো যায়, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথ থাকবে। আর সর্বোপরি দরকার হচ্ছে রাজনৈতিক দলগুলোর এবং জনগণের সহযোগিতা। অর্থাৎ জনগণ এবং রাজনৈতিক দলগুলো যদি এক্ষেত্রে এগিয়ে আসে, আমার মনে হয় আমরা সুন্দর একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব, যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বারবার বলছেন যে আমরা একটা উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন দেখব আগামী দিনে। আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো এখানে সদিচ্ছার পরিচয় দেবে। মতভেদ থাকবেই, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এটা অবশ্যই যে গণতান্ত্রিক দেশে মতভেদ থাকবে এবং সেই মতামতের ভিত্তিতে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা ভালো কিছু হবে, এই কারণেই তো আসলে গণতন্ত্র। কিন্তু মুশকিলটা হচ্ছে যখন আমরা কর্মসূচিতে সভা সমাবেশে পাল্টাপাল্টে আক্রমণাত্মক বক্তব্য দেখি, তখন আসলে সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কথাই মনে পড়ে যায়। আমি এই জায়গা থেকে সবশেষ একটু মন্তব্যটা জেনে নিতে চাই দুজনের কাছ থেকেই। ডক্টর মোহাম্মদ জকরিয়া, আপনার কাছ থেকে একটু জানতে চাই, রাজনৈতিক দলগুলোর ঠিক
ঠিক এই মুহূর্তে স্লোগান কিংবা সভা সমাবেশের ভাষাটা কেমন হওয়া উচিত? কারণ সাধারণ জনগণ আসলে তাদের উপরে আস্থা রাখছেন, তারা বিশ্বাস করতে শুরু করেছেন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। দায়িত্বের জায়গাটা আসলে তাদের কেমন হওয়া উচিত? আসলে এই জায়গাটা খুব সহজভাবে বলতে গেলে জনগণের কাছে রাজনৈতিক দল এবং প্রার্থীদের একটা আস্থার জায়গা যাতে সৃষ্টি হয় সেভাবেই ব্যবহার করা উচিত। নতুন যে আচরণ বিধিমালা করা হলো জি। প্রার্থীদের জন্য এবং রাজনৈতিক দলের জন্য, সেখানে দুটা অঙ্গীকারনামা করা হয়েছে। এই বর্তমানে এবারের যে আচরণ বিধিমালা, সেখানে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য উভয়ের জন্যই দুটা অঙ্গীকারনামা নির্বাচন কমিশন থেকে করা হয়েছে। সেই অঙ্গীকারনামার ভিত্তিতেই যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দরভাবে নির্বাচনটা পরিচালিত হয় তাদেরকে অঙ্গীকার করতে হবে। আর আরেকটা বিষয় হলো, এবারই প্রথম প্রার্থীদের জন্য প্রত্যেক নির্বাচনী এলাকায় যত প্রার্থী থাকবে, রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারেরা তাদেরকে এক মঞ্চে এনে তাদের প্রজেকশন মিটিং এর একটা ব্যবস্থা করা হচ্ছে। আমার মনে হয় এই প্রজেকশন মিটিংয়েই, যেহেতু জনগণের সামনে প্রত্যেকের বক্তব্য তুলে ধরবে, সেই বক্তব্য তুলে ধরার প্রাক্কালেই এই গণভোটের বিষয়টিও সুন্দরভাবে তারা উপস্থাপন করতে পারবে। যদি রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য নির্বাচন কর্মকর্তারা যারা থাকবেন, তারা যদি এই বিষয়টা সুন্দরভাবে জনগণের সামনে তুলে ধরতে পারেন, তাইলে গণভোট এবং জাতীয় নির্বাচন খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী। অনেক ধন্যবাদ। আপনার এই আশাবাদের মাধ্যমে আলোচনাটা শেষ করছি এবং অনেক ধন্যবাদ আপনি দুজনকে আমাকে সময়টা দিয়েছেন। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে এই ইস্যুতে আরও কথা বলার সুযোগ হবে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া এবং একই সঙ্গে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম। এবং এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথেই।